প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি জাগলি নেতাজি বিদ্যাপীঠের শিক্ষক স্বপন কুমার রায় আজকে আলোচনা করব নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের তৃতীয় অধ্যায়। দেখো, তৃতীয় অধ্যায়টা হচ্ছে পদার্থ, তার গঠন এবং ধর্ম। এই সম্পূর্ণ চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার। এটাকে আমরা কতগুলো সাবডিভাইড করে নিয়েছি। প্রথমটা হচ্ছে তরলের চাপ এবং বায়ুর চাপ, যেটা আজকে আলোচনা করব। দ্বিতীয়টা হচ্ছে আর্কিমিডিসের নীতি, পৃষ্ঠটান, সান্দ্রতা এবং স্থিতিস্থাপকতা। এখানে আমরা প্রথম এই যে চ্যাপ্টারটার প্রথম যে অংশটা আলোচনা করব, এটা আলোচনা করতে গিয়ে আমরা পরপর কতগুলো বিষয় একটু আলোচনা করে নিই। লক্ষ্য করো, প্রথমেই আমাদের যেটা জানতে হবে এই চ্যাপ্টারটার প্রথম অংশটা পড়তে গেলে, সেটা হচ্ছে প্রবাহী, যেটাকে আমরা বলে থাকি ফ্লুইড। প্রবাহী আসলে কি? প্রবাহী মানে যারা প্রবাহিত হয়। যারা প্রবাহিত হয়। কারা প্রবাহিত হয়? প্রবাহিত হয় তরল এবং গ্যাস। এদেরকে আমরা একসাথে বলে থাকবো এরা হচ্ছে কিন্তু প্রবাহী। এবার লক্ষ্য করো, দ্বিতীয় আরেকটা টার্ম আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে চাপ, তার সঙ্গে সঙ্গে বল এবং আরেকটা টার্ম আলোচনা করব যেটা হচ্ছে ঘাত। আমরা জানি বল এবং চাপ, তাদের মধ্যে একটা ইন্টার রিলেশন, যেটা আমরা নিচু ক্লাসগুলোতে জেনেছি। কিন্তু এখানে এই ঘাত কথাটা কিন্তু তোমাদের ক্ষেত্রে একটু নতুন। মাথায় রাখতে হবে, যখন কোনো একটা পাত্র, কোনো একটা ধরো বালতির মধ্যে জল নেওয়া হলো, জল নিয়ে এবার তুমি যদি বালতির জলের উপরে হাত দিয়ে চাপ দাও, তাহলে দেখবে বালতির চারিদিকে জলটা গিয়ে দেওয়ালে ধাক্কা মারছে। এই যে দেওয়ালে ধাক্কা মারছে, তার মানে দেওয়ালের উপর সে বল প্রয়োগ করছে। তরলের ক্ষেত্রে আমরা ওই বলটাকে বলে থাকি ঘাত। চাপকে আমরা কিভাবে ডিফাইন করে থাকি? দেখো, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকেই কিন্তু আমরা বলবো ওই ক্ষেত্রে চাপ। যেমন আমরা যদি এরকম মনে করি যে আমার এই কলমটা দিয়ে আমি বোর্ডের উপরে একটা বল প্রয়োগ করলাম, তাহলে এই কলমটার এই যে নিচের যে অংশটা, এই অংশটার এই ক্ষেত্রফলের উপরে বলটা প্রযুক্ত হয়েছে। তাহলে আমি যদি এই বলটাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু এই বোর্ডের উপরে কতটা চাপ প্রযুক্ত হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। যখন তরলের ক্ষেত্রে মানে প্রবাহীর ক্ষেত্রে আমরা দেখব, প্রবাহীর ক্ষেত্রে কিন্তু চাপকে আমরা একই রকম ভাবেই ডিফাইন করব। এক্ষেত্রে আমরা বলবো ঘাত, এটা হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল। অর্থাৎ প্রবাহীর ক্ষেত্রে বলটাকে আমরা ব্যবহার করব না, আমরা এখানে ঘাত বাই ক্ষেত্রফল এই টার্মটা কিন্তু ব্যবহার করে থাকি। এবার লক্ষ্য করো, এই চাপের সম্পর্কটা খেয়াল করো। চাপের দেখো, এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের উপরে বল, নিচে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে যদি আমার বলটা নির্দিষ্ট থাকে, ক্ষেত্রফলটা যদি পাল্টে যায়, ক্ষেত্রফলটা পাল্টে যায় মানে ক্ষেত্রফল যদি কমে যায়, তাহলে নিয়ম অনুযায়ী চাপটা বেড়ে যাবে। উল্টোভাবে ক্ষেত্রফলটা যদি কমে যায়, বেড়ে যায়, তাহলে চাপটা কমে যাবে। তার খুব সহজ এক্সাম্পল আমরা বলতে পারি যে আমরা যদি মনে করো এই কলমটা দিয়ে আমার হাতের উপরে এখানে আমি মারি, তাহলে আমার হাতে যতটা ব্যথা লাগবে, আমি যদি এই সূচালো জায়গা থেকে মারি, একই রকম ভাবে মারি, তাহলে কিন্তু বেশি ব্যথা লাগবে। কারণটা আর কিছুই নয়, এই সূচালো অংশটার ক্ষেত্রফলটা হচ্ছে কিন্তু অনেক কম, ফলে আমি যে বলটা প্রয়োগ করছি সে কিন্তু অনেক বেশি চাপ প্রয়োগ করছে। তোমরা লক্ষ্য করে দেখবে যে যখন ছুরি দিয়ে আমরা কোনো কিছু কাটি বা দা দিয়ে কোনো কিছু কাটি, তখন কিন্তু দায়ের যে মোটা অংশটা, সেই দিক থেকে কিন্তু আমরা সেই অংশটা আমরা ব্যবহার করি না। আমরা কিন্তু সরু অংশ, অর্থাৎ ধারালো যে অংশটা, সেই অংশটাকে কাটার জন্য ব্যবহার করি। কারণ ধারালো অংশটার ক্ষেত্রফলটা কিন্তু অনেক কম হয়, ফলে এখানে চাপটা কিন্তু অনেক বেশি প্রযুক্ত হয় কিন্তু। এবার দেখো, আমরা এই যে চাপ এবং বল
এবং ক্ষেত্রফল, এদের মধ্যে যে ইন্টার রিলেশন গুলো পেয়েছি, এই ইন্টার রিলেশন থেকে আমরা এদের একক সম্পর্কে খুব সহজেই ধারণা করতে পারি। চাপের ক্ষেত্রে আমরা যদি সিজিএস পদ্ধতিতে একক দেখি, সিজিএস পদ্ধতিতে, তাহলে চাপ হবে, দেখো বল সিজিএস এ হবে ডাইন, আর ক্ষেত্রফলের একক হবে সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা এর ক্ষেত্রে চাপের একক কিন্তু বলবো ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এক্ষেত্রে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। কোথাও কোথাও আমরা এখন এইভাবে করে লিখে রাখি ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2। যদি এসআইতে আমরা দেখি, এসআই পদ্ধতিতে কিন্তু এর এককটা হয়ে যাবে, দেখো বলের এককটা হবে নিউটন, ক্ষেত্রফলের এককটা হবে মিটার স্কয়ার। তাহলে এর ক্ষেত্রে আমি লিখতে পারবো নিউটন পার মিটার স্কয়ার বা নিউটন টু দি পাওয়ার -2। এই নিউটন পার মিটার স্কয়ার এই রাশিটাকে কিন্তু আমরা আরেকটা নাম ব্যবহার করি, বিজ্ঞানী পাস্কালের নাম অনুযায়ী এককটাকে বলা হয় পাস্কাল। তার মানে 1 পাস্কাল, পিএসি আমরা এখানে লিখি, এইটা সমান সমান হচ্ছে 1 নিউটন পার মিটার স্কয়ার। লক্ষ্য করো, আমি যদি নিউটনের সঙ্গে ডাইনের সম্পর্ক লিখি তাহলে 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর মিটার স্কয়ারকে যদি আমি সেন্টিমিটার করি 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এই জায়গা থেকে কাটাকাটি করলে আমি পেয়ে যাব 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তার মানে 1 পাস্কাল সমান সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এইটা কিন্তু ডাইন পার সেন্টিমিটার স্কয়ার সঙ্গে পাস্কালের রিলেশন। কিন্তু এই রিলেশনগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। আমরা যদি চাপের মাত্রার কথা চিন্তা করি, প্রথম অধ্যায়ে তোমরা মাত্রা যখন পড়েছো সেখানে চাপের মাত্রা দেখেছো। আমরা এখানে যদি চাপের মাত্রা বের করি তাহলে দেখো বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, চাপের মাত্রা এখানে ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কয়ার। তাহলে আমি যদি এই রিলেশনটা উপর নিচে যদি ক্যালকুলেট করি তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, এইটা কিন্তু পাওয়া যাবে চাপের মাত্রা। আমরা খুব সহজেই কিন্তু এইভাবে করে অন্য রাশিগুলোর মাত্রাও ক্যালকুলেট কিন্তু করতে পারি। আমরা চাপের যে উদাহরণগুলো, যে কোথায় কোথায় চাপ কাজে লাগে, এর উদাহরণগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গাতে আমরা খুঁজে পাব। যেমন দেখবে যখন বাজার করতে যাও, বাজার করে ফেরার সময় ব্যাগে খুব বেশি ওজন হয়ে গেলে তখন কিন্তু ব্যাগের হাতলটা আমাদের আঙুলের উপরে বল প্রয়োগ করে, রাদার চাপ প্রয়োগ করে, আমাদের কিন্তু কষ্ট হয়। আমরা যদি পকেট থেকে রুমাল বের করে খুব সহজেই ওই ব্যাগের হাতলের মধ্যে দিয়ে নিই তাহলে কিন্তু ব্যাগটা বহন করতে অনেক সুবিধা হয়, কারণ রুমালটা দিলে পরে কিন্তু হাতলের ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে, ফলে লব্ধি যে চাপ সেই চাপটা কিন্তু কমে যাচ্ছে, ফলে আমাদের হাতের উপরে কিন্তু তার কোনো প্রভাব সেরকম ভাবে কিন্তু পড়ছে না। দেখবে একটা মোটা দড়ি তুমি যখন টানবে তোমার হাত কাটার সম্ভাবনা নেই, কিন্তু একটা সরু সুতোকে যখন টানবে তখন কিন্তু হাত কাটার সম্ভাবনা থাকে, যেটা কিন্তু চাপের কারণে। এবার আমরা একটা সম্পর্ক এখানে বের করব, যে ধরো কোনো একটা পাত্র, আমি যদি মনে করি এইরকম একটা কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে ধরো জল ভর্তি করা রয়েছে, এটা কিন্তু যে কোনো প্রবাহীর ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা এখানে তরল হিসাবে জলকে নিয়ে আলোচনাটা করলাম। আমরা এই জলের বিভিন্ন গভীরতায় চাপ কিরকম হয় সেই রাশিমালাটাকে এখান থেকে আমরা নির্ণয় করার চেষ্টা করছি। ধরো আমি এই জলের ভিতরে কোনো একটা বিন্দু কল্পনা করলাম এই জায়গাতে, যেটা উপরিতল থেকে এইচ গভীরতায় আছে। আমি এই বিন্দুটাকে নিয়ে চারিদিকে একটা বৃত্তাকার ক্ষেত্রফল কল্পনা করি, এবং এই বৃত্তাকার ক্ষেত্রফলটাকে ধরে আমরা এখানে একটা চোঙ তৈরি করে নিলাম, এরকম একটা তরলের কাল্পনিক চোঙ তৈরি করলাম। এবার দেখো আমি যদি এইরকম মনে করি যে আমার কাল্পনিক চোঙটা হচ্ছে এইরকম, তাহলে এই চোঙটার ভিতরে যতখানি জল ধরবে
তার ওজনটা এই নিচের ক্ষেত্রফলের ভিতর থেকে পাস করবে। তাহলে আমি যদি এর ওজনটা বের করতে পারি তাহলে সেটা হবে এক্ষেত্রে বল বা ঘাত, এবং এখানে যদি আমি ক্ষেত্রফলটা ধরি তাহলে বলকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে চাপের রাশিমালাটা পেয়ে যাব। লক্ষ্য করো এই যে চোঙটা, এই চোঙটার এই নিচের ক্ষেত্রফলটাকে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এস। তাহলে এই কাল্পনিক চোঙের আয়তন, চোঙের আয়তনটা যদি আমরা বের করতে চাই তাহলে সেটা হবে এইচ ইন্টু এস। এই চোঙের মধ্যে যে জল ধরবে সেই জলের ভর, আমরা যদি এখান থেকে একবারে আমি জলের ওজনের কথা বলছি দেখো, তাহলে এইচ এস আর এর ঘনত্বকে, তরলের ঘনত্বকে যদি আমি ডি ধরি তাহলে এইচ এস ডি, এইটা হচ্ছে কিন্তু এই পাত্রের মধ্যে যতটা জল ধরছে সেই জলের কিন্তু ভর। আমি যদি এটাকে জি দিয়ে গুণ করি অভিকর্ষজ ত্বরণ, তাহলে এটা হচ্ছে কিন্তু জলের ওজন কিন্তু। এবার এক্ষেত্রে লক্ষ্য করো আমরা যদি চাপ বের করতে চাই এখান থেকে, চাপ সমান সমান হবে এইচ এস ডি জি ডিভাইডেড বাই ক্ষেত্রফল এস। তাহলে এখান থেকে এইচ ডি জি, এই চাপটাকে আমরা পি এই রাশিটা দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি পি সমান সমান এইচ ডি জি। দেখো এই সম্পর্ক থেকে আমরা বলতে পারছি যে চাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে। চাপ নির্ভর করে তরলের যে বিন্দুতে আমি চাপ বের করছি সেই বিন্দুর গভীরতা। তার মানে এই বিন্দুটা যত বেশি ভিতরে হবে তরলের চাপ তত বেশি হবে, এবং এটা যত উপরে হবে তরলের চাপ কিন্তু তত কম হবে। এটা তোমরা নিজেরা বাড়িতে খুব সহজভাবে একটা পরীক্ষা করতে পারো। তুমি একটা বালতিতে এক বালতি জল ভর্তি করে তোমার নিজের হাতটা বালতির মধ্যে ডুবিয়ে দাও, খানিকটা, একদম নিচ পর্যন্ত নয়, খানিকটা ডুবিয়ে দাও, ডুবিয়ে তো ভিতরে এরকম করে হাতটা নাড়াবার চেষ্টা করো, এবং আবার একদম জলের গভীরে হাতটা ঢুকিয়ে হাতটাকে নাড়াবার চেষ্টা করো। তাহলে তুমি দেখতে পাবে যত গভীরে তুমি হাতটা নিয়ে যাবে নাড়াতে তোমার কিন্তু তত বেশি কষ্ট হবে। এবং আমরা এটাও বুঝি যদি কোনো জায়গাতে জল জমে যায় অল্প জলের মধ্য দিয়ে হেঁটে যাওয়া সহজ, কিন্তু অনেক বেশি জল হলে পরে তার মধ্য দিয়ে হেঁটে যাওয়া কঠিন। অর্থাৎ জলের গভীরতা বাড়লে চাপ কিন্তু বাড়ে। দ্বিতীয় হচ্ছে জলের ঘনত্ব। আমি যদি বিশুদ্ধ পরিষ্কার জল নিই, বিশুদ্ধ বলবো না, পরিষ্কার যদি জল নিই, যেমন কোনো সুইমিং পুল কৃত্রিমভাবে তৈরি করা, সেই সুইমিং পুলের জলের মধ্যে হাঁটতে তোমার যত সহজ হবে, তুমি যদি কোনো জায়গাতে সমুদ্রের জল বা পুকুরের কোনো ঘোলা জল তার মধ্য দিয়ে যদি হাঁটো তাহলে তোমার বেশি কষ্ট হবে। তার মানে ওই তরলের চাপ কিন্তু বেশি হবে, এবং এটা নির্ভর করছে জি এর উপরে, অভিকর্ষজ ত্বরণের উপরে। এক্ষেত্রে লক্ষ্য করো এই যে তরলের যে চাপ, বিভিন্ন বিন্দুতে তরলের চাপ, এই চাপের কিন্তু আমরা কয়েকটা বৈশিষ্ট্যের কথা এখানে মনে রাখতে পারি। এক নম্বর হচ্ছে যে নির্দিষ্ট গভীরতায়, এই যে গভীরতা, এই গভীরতাতে তুমি যদি চাপ দেখো এই চাপটা কিন্তু সর্বমুখী। এই জায়গা থেকে তরলের চাপ সব দিকে কিন্তু সমান। তুমি যত উপরের দিকে উঠবে তাপ এর চাপটা কিন্তু তত কমতে থাকবে, যত নিচের দিকে নামবে চাপ কিন্তু তত বাড়তে থাকবে। অর্থাৎ একটা নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ কিন্তু সবসময় নির্দিষ্ট থাকে। সেই জন্য আমি যদি কোনো একটা জায়গাতে অনেকগুলো পাত্র নিই, যে পাত্রগুলোর আকৃতিগুলো ভিন্ন ভিন্ন, তাদেরকে যদি কানেকশন করি একসাথে, দেখা যাবে সেই পাত্রগুলোতে কিন্তু তরল একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত কিন্তু সবসময় অবস্থান করবে। এই যে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত অবস্থান করে তরলের এই ধর্মটাকে আমরা বলে থাকি সমোচ্চশীলতা ধর্ম। অর্থাৎ তরল মানে জলের কথাই যদি আমরা বলি, জল সবসময় একই নির্দিষ্ট উচ্চতায় সে আরোহণ করতে চায়। আমি যেরকমই পাত্র নিই না কেন, মাথায় রাখতে হবে সমোচ্চশীলতা ধর্ম কিন্তু তরলের কত পরিমাণ তরল থাকছে তার উপর কিন্তু ডিপেন্ড করে না, পাশের অংশটার উচ্চতা কত আছে তার উপর কিন্তু এটা ডিপেন্ড করে কিন্তু। এবং এই সমোচ্চশীলতা ধর্মের কারণেই কিন্তু শহর অঞ্চলে বা এখন গ্রামাঞ্চলেও বিভিন্ন জায়গায় যেখানে জলের সাপ্লাই করা হয়, সেই জলের সাপ্লাই করবার জন্য যে ট্যাঙ্কিগুলো করা হয়
ট্যাঙ্কিগুলো কিন্তু অনেক উঁচুতে করা হয়, যাতে ওই শহরের সব থেকে উঁচু যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ক্ষেত্রেও যাতে জলের সাপ্লাই তারা ঠিকমতো দিতে পারে। এটা গেল জলের ক্ষেত্রে সমোচ্চশীলতা ধর্ম। এবার আমরা চলে আসব বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ কি? বায়ু যে চাপ দেয়, আমরা নিজেরা কিন্তু স্বাভাবিক অবস্থায় বায়ুর চাপ এটা খুব একটা বুঝতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের উপরে চারিদিক থেকে বায়ু চাপ দেয়, ফলে আমাদের উপরে লব্ধি চাপটা যেহেতু আমরা ক্যালকুলেট করি, ভিতরের চাপ এবং বাইরের চাপ, সেই লব্ধি চাপটা শূন্য হয়। কিন্তু বায়ু যে চাপ দেয় তার একটা সুন্দর পরীক্ষা করেছিলেন, তোমরা ক্লাস 7-এর বইতে পড়েছিলে, যেখানে অটো হান গেরিক ম্যাগডেবার্গ শহরে একটা পরীক্ষা করেছিলেন, যেখান থেকে বলা হয়েছিল যে বায়ুমণ্ডল চাপ দেয়। এবং এই যে বায়ুমণ্ডল চাপ দেয়, এই চাপটাকে আমরা যদি পরিমাপ করতে চাই, তাহলে বায়ুর চাপ এটাকে আগের মতনই আমরা HDG এই ফর্মুলা দিয়ে প্রকাশ করতে পারি। এবং এই ফর্মুলাতে আমি যদি এখানে কিন্তু আমরা প্রমাণ বায়ুর চাপের কথা বলছি, প্রমাণ বায়ুর চাপ মনে রাখতে হবে। এই প্রমাণ বায়ুর চাপ কত, এইটাকে ক্যালকুলেট করার জন্য একটা পরীক্ষা করা হয়েছিল, টরিসেলির একটা বিখ্যাত পরীক্ষা। সেই টরিসেলির পরীক্ষা থেকেই কিন্তু আমরা জানতে পেরেছি যে বায়ু যে চাপ দেয়, সেই চাপটা কিন্তু 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান চাপ দেয়। আমরা খুব সংক্ষেপে টরিসেলির পরীক্ষাটা এখানে একটুখানি আমি আলোচনা করে দিই। ধরো এইটা একটা পাত্র নেওয়া হলো, এই পাত্রের মধ্যে টরিসেলি কিছু পরিমাণ পারদ ভর্তি করলেন এবং একটা কাচের নল নিলেন, যার 2 মুখ খোলা ছিল। তিনি একটা মুখকে আটকে দিলেন, দিয়ে এই কাচের নলের মধ্যে পুরোটা পারদ ভর্তি করলেন। পারদ ভর্তি করে এরকম করে আটকে এর ভিতরে তিনি খুলে দিলেন। যেই ছেড়ে দিলেন, দেখা গেল এখান থেকে পারদ কিন্তু নিচের দিকে নামতে শুরু করলো। নামতে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পারদ উঠে পারদ ওইখানে দাঁড়িয়ে থাকলো, আর কিন্তু পারদ নিচে নামলো না। এখান থেকে টরিসেলি বললেন, এবং এই নির্দিষ্ট উচ্চতাটা দেখা গেল 76 সেন্টিমিটার। টরিসেলি বললেন এটাই কিন্তু প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। কেন এখান থেকে নামলো না? আসলে কি দাঁড়ালো ঘটনাটা হচ্ছে, এর ভিতরে যে পারদ আছে, সেই পারদটা এই জায়গা থেকে তার ওজনের জন্য নিচের দিকে নামতে চেষ্টা করে, আর বায়ুমণ্ডলের যে চাপ এই পারদের খোলা মুখের উপরে কাজ করে। এই জায়গা থেকে ওই চাপটা এই নলের ভিতর থেকে উপরের দিকে কাজ করে। এবার এই পারদের ওজন যখন এই বায়ুমণ্ডলীয় চাপকে ব্যালেন্স করে দিতে পারে, তখন আর পারদ কিন্তু এখান থেকে নিচে নামছে না। সেই জন্য আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের কথা যদি বলি, তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান। এই জন্য আমরা এই 76 সেন্টিমিটার এই টার্মটা কিন্তু এখান থেকে নিয়ে এসে, এবং এই টরিসেলির পরীক্ষা থেকেই কিন্তু পরবর্তীকালে ব্যারোমিটার তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে 14-এর ব্যারোমিটার, যেটা আমরা একটু পরে আলোচনায় আনবো। লক্ষ্য করো, আমি যদি এখানে H এর মান 76 বসাই, D এর মান যদি 13.6 বসাই, এটা পারদের ঘনত্ব, G এর মান যদি 980 বসাই, তাহলে এত ডাইন পার সেন্টিমিটার স্কয়ার এখান থেকে পাবো। এবং এইটাকে যদি আমরা গুণ করি, তাহলে 101396 ইন্টু 16 এই টার্মটা আমরা পাবো। 101396 ইন্টু 0.6 এত নিউটন পার মিটার স্কয়ার, বা এত পাস্কাল আমরা এই জায়গা থেকে কিন্তু বায়ুমণ্ডলের চাপটা পাবো। এবার এই টরিসেলির পরীক্ষা, এইটাকে কাজে লাগিয়ে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করবার জন্য ব্যারোমিটার তৈরি করা হয়েছিল। 2 ধরনের ব্যারোমিটারের কথা আমরা বলতে পারি। একটা হচ্ছে 14-এর ব্যারোমিটার, আর একটা হচ্ছে অ্যানারয়েডের ব্যারোমিটার। আমরা এখানে আলোচনা করব 14-এর ব্যারোমিটারটা নিয়ে।
ফরটিনের ব্যারোমিটার লক্ষ্য করো, আমরা এখানে একটা ছবি দেখানোর চেষ্টা করেছি। এখানটায় এই মাঝখানে এইটা হচ্ছে একটা ধাতু, একটা কাঁচের কৈশিক নল, যে নলের ভিতর দিয়ে পারদ ওঠানামা করতে পারে। যাতে নলটা ভেঙে না যায় সেজন্য বাইরে একটা ধাতব পিতলের একটা নল থাকে এর সঙ্গে যুক্ত, এবং এই পুরো সেট আপটা কাঠের বাক্সের মধ্যে রাখা হয়। এখানে পারদ রাখা হয় এই নিচে, এটা আরও ভালো ছবি তোমরা বইতে দেখতে পাবে। এবার এখানে এই জায়গাতে এই যে পাত্রটা, এটা হচ্ছে শ্যাময়ের চামড়া, শ্যাময় হরিণের চামড়ার ভিতরে একটা থলি, এর মধ্যে পারদ রাখা আছে। এই নিচে স্ক্রুটাকে যখন ঘোরানো হবে তখন পারদটা এখান থেকে আস্তে আস্তে করে উপরে উঠবে। যখন এই আইভরি পিনটাকে টাচ করবে তখন এই ব্যারোমিটারের ভিতরে পারদ উঠতে থাকবে। এবং আমরা এই জায়গা থেকে, এইখানে একটা কাচের উইন্ডো থাকে, এর মধ্যে এই পারদ দেখো, এখানে আমরা দেখিয়েছি এই পাশে যে ডট ডট দেওয়া হয়েছে, এখানে একটা ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়, আর এখানে একটা মূল স্কেল বা প্রধান স্কেল থাকে। এই দুটোর সাহায্য নিয়ে পারদটা কত উচ্চতা পর্যন্ত উঠলো এই ব্যারোমিটারের সাহায্যে কিন্তু সেটা জানা যায়। এবং ব্যারোমিটারের মধ্যে একটা থার্মোমিটার রাখা থাকে, অ্যালকোহল থার্মোমিটার, যেটা কিনা ওই সময় তাপমাত্রা কত এই তাপমাত্রাটা কিন্তু জানবার জন্য এটাকে ব্যবহার করা হয়। এবার লক্ষ্য করো, এই ব্যারোমিটারের সাহায্যে আমরা কি করতে পারি, বা ব্যারোমিটার দিয়ে আমরা কিভাবে আবহাওয়ার পূর্বাভাস আমরা করতে পারি। ধরো দেখা গেল এই ব্যারোমিটারের পারদ ধীরে 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 নামছে, তার মানে বুঝতে হবে বায়ু তার চাপ কমিয়ে দিচ্ছে। চাপ কমাচ্ছে মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু ধীরে 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 বাড়ছে। আর যখনই ধীরে ধীরে বাড়বে তাহলে বুঝতে হবে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে। যদি হঠাৎ করে পারদের চাপ কমে যায়, পারদ নিচে নেমে যায়, তাহলে বুঝতে হবে বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বেড়ে গেছে। যখন আমরা বলি যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার যদি দেখা যায় যে ব্যারোমিটারের পাঠ ধীরে 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 বাড়ছে, তাহলে বুঝতে হবে বায়ু থেকে জলীয় বাষ্পের পরিমাণ কমছে। জলীয় বাষ্পের পরিমাণ কমছে মানে তাহলে বৃষ্টির সম্ভাবনা নেই, একটা উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমরা পেতে পারি। এইভাবে করে আমরা ব্যারোমিটারের বিভিন্ন ভাবে পারদের ওঠানামা থেকে কিন্তু আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে কিন্তু আমরা ধারণা করতে পারি। এখানে এই বায়ুমণ্ডলের চাপের আমরা শেষ একটা অংশ আলোচনা করব, যেটা সব বইতে হয়তো নেই, কোনো কোনো বইতে আছে, তোমরা এটা একটু দেখবে, যেটাকে আমরা বলবো সাইফন। সাইফন খুব সহজ একটা ব্যবস্থা। ধরো এইরকম একটা উঁচু পাত্র, এই পাত্রের মধ্যে কিছু জল আছে। এবার এই জায়গাতে আরেকটা পাত্র, যে পাত্রের ভিতরে অল্প ধরো জল আছে, আমি এই জলটাকে এই জলের মধ্যে নিয়ে আসতে চাইছি পাত্রটাকে নাড়াচাড়া না করে। তখন এই জায়গায় একটা রাবারের নল ব্যবহার করা হয়। আমি এটা গোল নল, কিন্তু আমি বোঝানোর জন্য এটাকে এরকম চৌকোনা করে দেখালাম। এরকম একটা রাবারের নল ব্যবহার করে, এটাকে বলা হচ্ছে সাইফন। এই নলটা সম্পূর্ণ জল দিয়ে ভর্তি করে দুই জায়গায় এরকম করে ধরে ছেড়ে দেওয়া হলো। এটা ধরো 1 নম্বর পাত্র, এটা হচ্ছে 2 নম্বর পাত্র। এবার যখন এই জায়গা থেকে জল ভর্তি এর মধ্যে ছিল, এই দিকের উচ্চতাটা মনে করি H1 আর এই দিকের উচ্চতাটা মনে করি H2। এখানে যদি আমি চাপের কথা বলি, এখানে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে ধরো P0, আর এই তরল যেটা H গভীরতায়, H উচ্চতায়, তার চাপ মনে হবে এখান থেকে H1 dg। তাহলে এই জায়গাতে লব্ধি চাপ হবে H1 dg P0 মাইনাস, এটা মনে করো PA। এটা যদি আমি A বিন্দু মনে করি, এই বিন্দু যদি B বিন্দু হয়, এই বিন্দুতে একই রকম বায়ুর চাপ হচ্ছে P0, আর H2 উচ্চতায় এক্ষেত্রে এই তরল স্তম্ভের চাপ হচ্ছে H2 dg। এইটাকে লিখছি আমি PB। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি PA গ্রেটার দেন PB, কিন্তু অর্থাৎ এই বিন্দুতে চাপ বেশি, এই বিন্দুতে চাপ কম। ফলে কি হবে, এই বেশি জায়গা থেকে তরল এদিকে চলে আসবে এবং এখান থেকে এই পাত্রে স্থানান্তরিত হবে। এবং এই প্রক্রিয়া চলতে থাকবে ততক্ষণ যতক্ষণ না এই দুটো পাত্রে তরলের উচ্চতাটা সমান হয়। এই
ব্যবস্থাটা, এই সাইফন ব্যবস্থাটা কিন্তু দুটো তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে। এক নম্বর যেটা ডিপেন্ড করে, যদি এখানে বায়ুমণ্ডলীয় চাপ না থাকে, অর্থাৎ বায়ু শূন্য থাকে, তাহলে সাইফন কিন্তু কাজ করবে না। দ্বিতীয় হচ্ছে, এই বাহুটাকে, H1টাকে ছোট হতে হবে, H2টাকে বড় হতে হবে, তাহলেই কিন্তু কাজ করবে। এর ব্যবহার কিরকম? এর ব্যবহার আমরা এই যে বললাম, দেখবে অনেক জায়গাতে যেখানে কেরোসিন তেল দেওয়া হয়, কেরোসিন তেলের ডিলাররা বড় 200 লিটারের ড্রাম থেকে ছোট পাত্রে তেল ঢালবার জন্য এরকম সাইফন ব্যবহার করে থাকে। আমরা আমাদের বাড়িতে ব্যবহৃত বাথরুমে বিভিন্ন সিস্টন যেখানে আছে সেখানে সাইফনের ব্যবহার আছে। এবং সাইফনের ব্যবহার সবচাইতে যেটা বেশি হয় সেটা হচ্ছে স্বয়ংক্রিয় ফ্লাশ। পাবলিক টয়লেটগুলোতে সেখানে কিন্তু সাইফন ব্যবহার করা হয়, যাতে ইচ্ছা খুশি মতো জলটাকে অপব্যবহার না হয়। আর এই সাইফনের আরেকটা ব্যবহার হচ্ছে খেলনা হিসাবে, যেটাকে বলা হচ্ছে ট্যান্টেলাস কাপ। বিজ্ঞানী একজন রাজা, সেই রাজা ট্যান্টেলাস, সেই ট্যান্টেলাসের একটা অভিশাপ ছিল, সেই অভিশাপটার একটা রূপান্তর হিসাবে বাচ্চাদের একটা খেলনা তৈরি করা হয়েছে, তাকে বলছি আমরা ট্যান্টেলাস কাপ। তাহলে আমরা আজকে যে আলোচনাগুলো করলাম, আমরা সম্পূর্ণ আলোচনাটাকে একবার মনে করে নিই। আমরা প্রথমে দেখলাম প্রবাহী, তারপর দেখলাম চাপ এবং তরলের ক্ষেত্রে ঘাত, তরলের চাপ কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, এবং তরলের চাপের কতগুলো যদি আমি বৈশিষ্ট্য দেখি যে তরলের চাপ কোন দিকে কেমন। এবং তারপরে দেখলাম বায়ুমণ্ডলীয় চাপ, আর বায়ুমণ্ডলীয় চাপের ব্যবহার হিসাবে আমরা দেখলাম ব্যারোমিটার, এবং যেটাকে বলছি আমরা ফরটিনের ব্যারোমিটার। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই।